গল্পগুলিতে সবাইকে স্বাগতম। আজ পড়ছি হুমায়ুন আহমেদ স্যারের একটি ছোট গল্প, অতিথি। ৩ বছর পর সুফুরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে এক নাগাড়ে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে। এক শীতে এসেছিল, মাঝখানে দুটো শীত গিয়ে এখন আবার শীতকাল। প্রথম দিন ভীতু মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন। দুটো সুন্দর সুন্দর বাচ্চা, রূপা লোপা, পাশেই খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। এক সময় সুফুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি নাম তোমার ভইন? রূপা তার দিকে না তাকিয়েই বলল, আমাকে ভইন ডাকবে না। সুফুরা চুপ করে গেল। সময় কাটতেই চায় না। এরা তাকে কাজে বহাল করবে কি না তাও বোঝা যাচ্ছে না। তার খুব পানি পিপাসা হচ্ছে। কার কাছে পানি চাইবে সে? এক সময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কি নাম? সুফুরা। ঘরের কাজকর্ম জানো? সুফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম তো সে অবশ্যই জানে, ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, কিন্তু ঢাকার এইসব বাড়িতে কাজকর্ম কি রকম কে বলবে? আগে কখনো বাসায় কাজ করেছ? যে না। ঢাকায় এই প্রথম? যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে ধরে কাজকর্ম শেখাবো, তারপর পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার চেনা আছে। আমি কোনোখানে যাবো না। খামোখা এইসব বলবে না, আগে অনেকবার শুনেছি। বেতন কত চাও? সুফুরা চুপ করে রইল। যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে, বেতনের কথা বললে চুপ কইরা থাকবা, আগ বাড়াইয়া কিছু বলবা না। চুপ করে আছে, কিছু বলছে না। কি কথা বলো না কেন? কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছ? সুফুরা লজ্জা পেয়ে গেল। কাপড় চোপড় আনবে কি? একটা শাড়ি ছিল, সেটাই সে নিয়ে এসেছে। যার কাপড় চোপড় আছে সে কি আর ছেলে পুলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে? বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাদের এই আরেক টেকনিক। এক কাপড়ে উপস্থিত হবে, যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয়। সুফুরা মাথা নিচু করে রাখল। তোমার কি নাম যেন বললে? সুফুরা। শোনো সুফুরা, থাকো এইখানে, কাজ করো, কয়েকদিন কাজ দেখি। যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললেই হয়। মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না, আন্টি ডাকবে। একজন বড় আন্টি, একজন ছোট আন্টি, মনে থাকবে? যে। আমাদের আলাদা আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবে না, মনে থাকবে? যে। তোমাকে আলাদা থালা গ্লাস দেয়া হবে, সব সময় সেগুলি ব্যবহার করবে, আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। যে আইসা। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গ্রাম থেকে এসেছো, পেট ভর্তি কৃমি, কৃমির ওষুধ খাইয়ে দেব। মাথায় উকুন আছে? যে। উকুনের ওষুধ দেব, লরিক্সিন চুলে মেখে গোসল করো। যে আইসা। দুদিন পর পর দেশের বাড়িতে যাওয়া, এর অসুখ তার অসুখ এইসব চলবে না। দেশে যাবে বৎসরে একবার। দেশের বাড়ি থেকেও প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে, তাও চলবে না। বেতনের টাকা মাসের 2 তারিখে দিয়ে দেব, মানি অর্ডার কিংবা কারো হাতে পাঠিয়ে দেবে। যে আইসা। কাচের থালা বাসন ধরবে খুব সাবধানে। টেবিলের উপর কাচের যে বাটিটা দেখছো, যেখানে ফল রাখা, ওই বাটিটার দাম 3000 টাকা।
একটা বাটির দাম ৩,০০০ টাকা। সফুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ৩,০০০ টাকায় একটা গরু কেনা যায়। সামান্য একটা বাটি, তার দাম ৩,০০০। বাটিটা একবার ছুঁয়ে দেখতে হবে। সফুরা কাজে বহাল হলো। যা কিছু শেখার ছিল ৭ দিনে শিখে গেল। বেগম সাহেব যে তার কাজে খুশি, তাও সে ৯ দিনের দিন জেনে গেল। মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাউকে যেন বলছে, আমার কাজের মেয়েটা চটপট আছে, কাজ ভালোই করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না, কাজ শেখা হলে অন্য বাড়িতে কাজ খুঁজবে, এদের চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি, সে কোথাও যায়নি, এ বাড়িতেই আছে। গত ৩ বছরে দেশেও যায়নি। কয়েকবারই যাওয়া ঠিকঠাক হলো। তার এমনই কপাল, যখন দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এ বাড়িতে একটা কিছু ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফ্লু হলো। অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায় না। পরের বার জাপান থেকে কারা যেন বেড়াতে এলো। এ বাড়িতে থাকলো ১ সপ্তাহ। বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে? তবে ওই মেহমানরা যাবার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড! তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ি সে কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো, তখন টাকার সঙ্গে ঘড়িও নিল। মানুষটা অবাক, ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়া দিছে। কও কি তুমি? যা সত্য তাই কইলাম। বেজায় দামি জিনিস বইলা মনে হয়। বেচছ না? আরে না, বেচবো কি? ঘড়ির একটা প্রয়োজন আছে না? ঘড়ির ইজ্জতই আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল। লোকটা বেজায় শৌখিন। টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল। একবার এলো সব চুল কুচকুচে কালো। চুলে কলপ দিয়েছে। ৫-১০ টাকা নিশ্চয়ই চলে গেছে। লোকটা এইসব দেখবে না, বড়ই শৌখিন। সফুরার বড় ইচ্ছে করে এই শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসিয়ে ৪টা ভাত খাওয়ার। ৩,০০০ টাকা দামের বাটিতে করে সালুন এনে দেয়। তা তো সম্ভব না। বেগম সাহেব বলে দিয়েছেন, তোমার স্বামী যে ২ দিন পর পর ফুলবাবু সেজে চলে আসে, খুব ভালো কথা, আসুক। তাকে ঘরে ঢুকাবে না, বাইরে থেকে বিদায় দেবে। একবার ঘরে ঢুকালে অভ্যাস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলি শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, তার অন্তর ভালো। ৩ ঈদেই তার ছেলেমেয়ের জন্য টাকা দিয়েছে। গত ঈদে বেতনের বাইরেও ৫০০ টাকা দিলেন। একটা গায়ের চাদর দিলেন। তার বেতন ছিল ১৫০। তাকে কিছু বলতে হয়নি। বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন ২০০। তাছাড়া লোকজন এ বাড়িতে বেড়াতে এলে যাবার সময় হাতে ৫০-১০০ টাকা সবসময়ই দেয়। প্রতিটা পাই পয়সা সফুরার কাজে লাগে। বেতনের বাইরের টাকাটা সে জমা করে রাখে। দেশে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে। ছেলেমেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে। তার এত কষ্টের টাকা। বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে। বাবু সেজে এসেছে, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল, কদম বুসি করল এবং কেঁদে ফেলল। ৩ বৎসর ছিল, মায়া পড়ে গেছে, যেতেও কষ্ট হচ্ছে। বেগম সাহেব বললেন, তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি। আমার বাচ্চারাও তোমাকে পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি ৩০০ করে দিলাম। ফিরে এসে এই বেতনেই কাজ করবে। আপনার অনেক দয়া আম্মা। বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ ২০০ টাকা দিলেন। একটা প্রায় নতুন শাড়ি দিলেন। একজোড়া পুরানো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন,
তোমার সাহেবের একটা কোট আছে, এখন আর পরে না, নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল, ভালো ফিট করছে বউ, মাপ মতো হইছে। চলো এখন গাবতলী বাস স্টেশন গিয়া বাস ধরি। সুফুরা বিস্মিত হয়ে বলল, পুলাপাইনের জন্য সদাই করমু না? এতদিন পরে দেশে যাইতেছি। কি সদাই করবা? চলো গিয়া দেখি, জামা জুতা, রিক্সা লও। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সফুরা বলল, আপনার চেননের আর উপায় নাই, বাবু সাহেবের মতো লাগতেছে। চোখে চশমা দিছেন, কত দাম চশমার? সস্তায় কিনছি, রোদের মধ্যে চোখে দিলে আরাম হয়। আপনি এখন একজোড়া জুতা কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় পাইলে একজোড়া কিনব। রিকশায় উঠে বকুলের বাবা ক্ষীণস্বরে বলল, একটা বিষয় হইছে, বুঝলা সফুরা? তোমারে আগে না বললে বাড়িতে গিয়া হইচই করব। হইচই করণের কিছু না। সফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা নিচু গলায় বলল, তুমি ঢাকায় চইলা আসলা, বাড়ি হইল খালি, ঘরের শতেক কাজকর্ম, সংসার ভাইসা যাওয়ানের উপক্রম। গ্রামের 10 জন তখন বলল, আপনি কি বিবাহ করেছেন? উপায়ন্ত না দেখা গত 22 মাসে। আমারে তো কিছু খবর দেন নাই। বকুলের বাবা চুপ করে গেল। সফুরার চোখে পানি এসে গিয়েছিল। সে শাড়ির আঁচলে চোখ মুছল। লোকটা 22 মাসে বিয়ে করেছে, ঈদের পরপর। বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে 500 টাকা বাড়তি দিয়েছেন, সেই টাকাটা খরচ করেছে বিয়েতে। জাকাতের টাকাটাই তার কাল হয়েছে। রাগ করল নাকি সফুরা? ভালো মতো বিবেচনা করো। মেয়ে মানুষ ছাড়া সংসার চলে? তুমি পইরা আসতো ঢাকা শহরে। নয়া বউয়ের নাম কি? সুলতানা। দেখতে কেমন? আছে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। আবার সুফুরার চোখে পানি এসে পড়ল। চিৎকার করে তার কাঁদতে ইচ্ছা করছে। ইচ্ছা করলেও তা সম্ভব না। তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে? কিছুই হবে না। ঘুরে ঘুরে অনেক কিছু কিনল সফুরা। ছেলে মেয়েদের জন্য জামা, জুতা, স্নো, আলতা, একটা মশারি, চিনি, পোলাওয়ের চাল, 1 ডজন কমলা। সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে। শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি। বেচারি মন খারাপ করবে, তার তো কোনো দোষ নাই। তাকে বিয়ে করেছে বলেই সে এই সংসারে এসেছে। সফুরা নয়া বউয়ের জন্য একটা লাল পেড়ে শাড়ি এবং কাচের চুড়ি কিনল। বকুলের বাবা বলল, লাল ফিতা কিনো তো বউ, ফিতার কথা বলছিল। সফুরা লাল ফিতাও কিনল। দুপুরের দিকে তারা গাবতলী বাস স্টেশন থেকে বাসে উঠল। বকুলের বাবা মিষ্টি পান কিনেছে। সে বসেছে জানালার পাশে। জানালার পাশে ছাড়া সে বসতে পারে না, তার মাথা ধরে যায়। বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল, রাত 8টা বাজব। শীতের দিন বইল্লা রক্ষা, আরামে যাইবা। গরমের সময় হইলে খুব কষ্ট হইত, এইটা খেয়াল রাখবা বউ। শীতকাল ছাড়া দেশে আসবা না। বেড়াইবার সময় হইল তোমার শীতকাল। সফুরা জবাব দিল না। শীতকালের পরন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে। পাশে স্বামী। কতদিন পর দেখবে ছেলে মেয়েদের।
আনন্দে তারা চিৎকার করে কাঁদবে। সারা রাত হয়তো ঘুমাবে না। নয়া বউ লাল পেরে শাড়ি পরে তাকে এসে কদমবুসি করবে। সে নয়া বউকে বলবে, আমার অনেক কষ্টের এই সংসার, দেখে শুনে রাখো। বলতে বলতে সে হয়তো কেঁদে ফেলবে। আজকাল অকারণেই তার চোখে জল আসে। কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে, এখন কাঁদার কোনো কারণ নেই। অথচ কি কাণ্ড, সে কেঁদেই যাচ্ছে। অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাবার সময়ও সে একইভাবে কেঁদেছিল।